রাষ্ট্রপতি পদে নির্বাচন কমিশনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল করল বিএনপি। অলি আহমদের প্রার্থিতার আবেদন জমা দিয়েছে 11 দলীয় ঐক্য। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক, এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্যাস বিদ্যুতের সংকট কাটছে না সহজে, জ্বালানি সমস্যার তড়িৎ সমাধান নেই বললেন মন্ত্রী। কয়েকটি এলএনজি টার্মিনাল স্থাপন হলে উন্নতি হবে পরিস্থিতির। আমরা পায়রা, মোংলা এবং হিরন পয়েন্টের এই জায়গাগুলো আমরা স্টাডি করছি এবং ইনভেস্টরদেরকে আমরা ইনভাইট করছি। অর্ধ শতাধিক মার্কিন ব্যবসায়ীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। দেশে মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে আলোচনা। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লাল দিঘি পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে প্রায় 4.5 কোটি টাকা উধাও। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদত্যাগ করেছেন দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে। সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। মির্জা ফখরুল পদত্যাগের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন সেসব নিয়ে বৈঠকে আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খানিকটা বিষাদ মাখা স্মিত হাসি দিয়েই সচিবালয় থেকে বেরিয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতির মঞ্চে যিনি সজ্জন, সৎ আর সুশীল হিসেবেই পরিচিত। হাত নেড়ে যেন বিদায়ী শুভেচ্ছা জানালেন বিএনপির সদ্য সাবেক এই মহাসচিব। খানিক আগেই বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে যার মনোনয়ন চূড়ান্ত করা হয়। দুপুরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ কার্যালয়ে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য, সরকারের সিনিয়র মন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ আর দলীয় যুগ্ম মহাসচিবদের সঙ্গে। আগেই বিএনপির স্থায়ী কমিটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্তের দায়িত্ব দিয়েছিলেন চেয়ারম্যান তারেক রহমানকে। তবুও নিজের সিদ্ধান্ত ও দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মনোনয়ন চূড়ান্ত করেন তারেক রহমান। আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে দলের পক্ষ থেকে, নমিনেশন দিতে যাচ্ছে এখন। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মির্জা ফখরুল পদত্যাগ করেন বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির 2 শীর্ষ নেতা। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। সিদ্ধান্ত আজকে হয়, আলোচনা আসে না, আজকে আলোচনা আসে না। প্রস্তাবক সমর্থক ওই যে মঈন খান সাহেব আর বৈশ্বচন্দ্র রায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষেই রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে দাখিল করেন বিএনপির শীর্ষ নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। দুপুরের পর দলের একটি প্রতিনিধি দল ইসিতে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবক হয়েছেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমর্থক স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংবিধান ও আরপিওর সমন্বয়ে যা হওয়া উচিত রাষ্ট্রপতি নির্বাচনে তাই হচ্ছে। আরও বলেন, এই নির্বাচনে 11 দল অংশ নেওয়ায় স্বাগত
জানায় বিএনপি। এর আগে 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। জোটটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক তা 11 দল চায় না। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হবে 20 আগস্ট। এই নির্বাচনের মোট ভোটার 349 জন সংসদ সদস্য। ইসি জানায়, ভোটের দিন নির্বাচন কমিশনের 20 সদস্যের টিম কাজ করবে। সেদিনই ঘোষণা করা হবে প্রাথমিক ফলাফল। এরপর গেজেট প্রকাশ হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের স্পিকার। সংসদীয় ব্যবস্থায় দ্বিতীয়বারের মতো 35 বছর পর হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি। নির্বাচনের যেই নিয়ম আছে সেই নিয়ম মতোই আমরা দিচ্ছি। তারা কি বলছে তাদের উত্তর নিয়ে তারা থাকুক, তাদের কথার সমালোচনা করতে চাই না। আজকে কোনো মিটিং ছিল না, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনি চেয়ারম্যান, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, উনি আমাদেরকে ডেকে শুনে দিচ্ছে, আমরা চলে আসছি। আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের ঊর্ধ্বে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 জনের প্রতিনিধির সাথে বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষ কোম্পানি। সকাল 9:30টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক। এতে অংশ নেয় ইউএস চেম্বার অফ কমার্স, এক্সিলারেট এনার্জি, মেটা, অ্যাপল, মেটলাইফ, উবার সহ 25 শীর্ষ কোম্পানির প্রতিনিধিরা। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। আলোচনা হয় বাংলাদেশে মার্কিন ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ প্রক্রিয়া নিয়ে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জানান, ফলপ্রসূ হয়েছে আলোচনা। বিনিয়োগকারী সুরক্ষা জোরদার, কর ভ্যাট ব্যবস্থাপনা সহজীকরণ, মুনাফা প্রত্যাবাসন সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো ও সরকারি সেবা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কীভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কীভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 25টি কোম্পানি থেকে আজকে টপ টিয়ার যারা লিডারশিপ রয়েছেন ওনারা এসেছেন। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে। পরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়িক পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তাদের। This is a great country. We have American companies who have been here for decades, partnering with the people of Bangladesh, helping ensure prosperity, job creation, tax revenue. যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলটি 11 আগস্ট ঢাকা আসে। 3 দিনের সফরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সাথে আলাদা বৈঠকে অংশ নেয় তারা। জিনাতারা লাবণী, যমুনা নিউজ। এনআইডি সংশোধন সহজ করতে এবার নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। একদিকে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ, নিজ ও পিতামাতার নামের সংশোধন প্রক্রিয়া সহজ করা হয়েছে, আবার অনিয়ম ঠেকাতে বন্ধ করা হয়েছে বারবার এসব সংশোধনের সুযোগ। আবার সংশোধনের ক্ষেত্রে বারংবার ঢাকায় আসার ভোগান্তিও দূর হবে নতুন প্রক্রিয়ায়। এনআইডি সংশোধনের নাম শুনলেই গায়ে জ্বর আসার উপক্রম হয় অনেকের। চরম ভোগান্তি, অনিয়ম আর দিনের পর দিন নির্বাচন কমিশন অফিসে দৌড়াদৌড়ি। জটিল এই প্রক্রিয়ার কারণে এখন পর্যন্ত সংশোধনের আবেদন জমা পড়েছে প্রায় 1.5 লাখ। তবে এই ভোগান্তি লাঘবে নতুন নিয়ম এনেছে ইসি। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। এখন থেকে অনলাইনে যাচাই করা যায় এমন জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদ থাকলে তা নিষ্পত্তি করা যাবে মাঠ পর্যায় থেকেই, অর্থাৎ নিজ জেলা ও উপজেলা নির্বাচন অফিস থেকেই এনআইডি সংশোধন করতে পারবেন যে কেউ। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী কেউ সংশোধন করতে চাইলে নিষ্পত্তি করতে হবে আগের নিয়মে। এদিকে সহজীকরণ এই প্রক্রিয়ায় অনিয়ম ঠেকাতে বেশ কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে। কমিশন বলছে, বয়স, নিজের নাম ও পিতামাতার নাম কেবল একবার সংশোধন বা পরিবর্তন করা যাবে। তাই আবেদন করার সময় দলিলাদি ভালোভাবে যাচাই করে নিতে হবে। কমিশন বলছে, কাজের গতি বাড়াতে প্রতি মাসে কর্মকর্তাদেরকে টার্গেট দেয়া হচ্ছে, অর্থাৎ প্রত্যেক মাসে কর্মকর্তারা অন্তত 3টি করে আবেদন নিষ্পত্তি করে তা জমা দেবেন নির্বাচন কমিশনে।
এতে করে এই যে বিশাল জট সেটি কমানো সম্ভব হবে। তবে নতুন এই প্রক্রিয়া কতটা ফলপ্রসূ হয় সেটি এখন দেখার বিষয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা বাড়ছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সিএনজি চালিত যানবাহনগুলো নিয়েও চরম দুর্ভোগের শিকার পরিবহন মালিক ও চালকরা। অনেকে অপেক্ষা করে গ্যাস পাচ্ছেন 20 থেকে 50 টাকার। বেশিরভাগ স্টেশনগুলোতে গ্যাস নেই, সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। তবে গ্যাস সংকটের কারণে অনেকেই গাড়িতে জ্বালানি নিচ্ছেন। এদিকে রাজধানীর অনেক জায়গায় দিনের বেশিরভাগ সময় বাসাবাড়িতে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। কোথাও কোথাও গ্যাস একেবারে মিলছেই না বলে অভিযোগ অনেকের। যদি সকালে সিরিয়াল দেওয়া যায় এই রাতে 10টা 11টা 12টা 2টা 3টা বাজে ঠিক ঠিকানা নাই কখন গ্যাস পাওয়া যায়। অনেক সময় দেখা গেছে যে আপনার গ্যাস পাম্প বন্ধ থাকে। দুটোই নি, সিএনজিও নেই, এটাও নেই, কিন্তু এখন তো ওটা সিএনজি নাই, এখন শুধু এটার উপরে চলছে। জ্বালানি বিদ্যুৎ সংকটের তড়িৎ কোনো সমাধান সরকারের হাতে নেই। কয়েকটি এলএনজি অবকাঠামো তৈরি ও গ্যাস কূপ খনন হলে দীর্ঘমেয়াদী সমাধান আসবে। তার আগে সরকারকে মোরাল সাপোর্ট দিতে হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জানান, খুলনা বিভাগে নতুন 3টি ভাসমান টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটির অর্ডারও দেওয়া হয়েছে। মন্ত্রীর অভিযোগ, অবৈধ ব্যাটারি চালিত রিকশা চার্জের কারণে রাতেও বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। গেল 21 জুলাই থেকে গ্যাস নিয়ে বেজায় বিপদে বাংলাদেশ। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগলে বন্ধ হয়ে যায় 45 কোটি ঘনফুট সরবরাহ। এরপর এটি মেরামতে নানা উদ্যোগ নেওয়া হলেও এখনও সমাধান হয়নি। ফলে জ্বালানি সংকটে অচল হয়ে পড়ে একাধিক বিদ্যুৎ কেন্দ্র, শুরু হয় টানা লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের পরিসংখ্যান বলছে, গতকাল সারা দেশে বিদ্যুতের ঘাটতি ছিল 3000 মেগাওয়াটের বেশি। বৃহস্পতিবার জ্বালানি নিয়ে রাজধানীতে সিপিডির সেমিনারে উঠে আসে সংকটের প্রসঙ্গ। গবেষকরা বলেন, স্পট মার্কেট থেকে এলএনজি কিনে বিপদ বাড়ছে। ভর্তুকি বেড়ে দাঁড়িয়েছে 16,500 কোটি টাকায়, যার লক্ষ্যের প্রায় 3 গুণ। 2031 সালের মধ্যে নতুন কোনো কূপ আবিষ্কার না হলে ফুরিয়ে যেতে পারে গ্যাসের মজুদ। আর্থিক সীমাবদ্ধতা আছে, কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতাও আছে। এমনকি দেখেন যে আমাদের যে এই বিদ্যুৎ এবং জ্বালানি বিষয়ক যে পরিকল্পনাটা করা হয়, স্ট্র্যাটেজিটা, সেটার জন্য কিন্তু আমাদের বিদেশি কনসালটেন্ট রাখতে, বিদেশি প্রতিষ্ঠানকে। তো এই সক্ষমতাটাও আমরা গড়ে তুলতে পারিনি এত বছরে। এ সময় জ্বালানি ব্যবস্থাপনা ও নীতি নিয়ে সরকারের সমালোচনা করেন বক্তারা। ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকট নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের জবাব দিতে হচ্ছে। ইন্ডিয়া মিডিয়াতেও কিন্তু ফলাও আকারে বলা হচ্ছে যে বাংলাদেশের সিভিয়ার ক্রাইসিস এনার্জি, এবং এই এনার্জি ক্রাইসিসের জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশের যে শক্তি, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেই অর্ডারগুলি এখন শিফট করছে ইন্ডিয়াতে, ভিয়েতনামে। এই যে মেসেজগুলি যে যায়, এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি। সাউথ কোরিয়া যদি 1000 per কিলো per person per capita করতে পারে, বাংলাদেশ এখানে ক্লিন কোল, আমি বারে বারে বলছি ক্লিন কোল, এখানে এক্সট্রাকশনের একটা প্রশ্ন আছে, ওপেন পিট ভার্সেস ক্লোজ পিট, সেটা নিয়ে আলাপ হতে পারে। আপনি প্রাইভেট সেক্টরকে কোল ব্যবহার করার অনুমোদন দেন, এবং এটা আমরা চাই, এটা আমাদের দিতে হবে। ওয়েস্টফুল জিনিস হচ্ছে এই ডোমেস্টিক সেক্টরে আমরা যে গ্যাসটা দিচ্ছি, 11% গ্যাস ওখানে যায়, এবং ওদের ইনসাইডার আমাকে বলেছে এটা 5-6%-এর বেশি। কিছু সাকিব খান বলে গেল না 8 থেকে 9%, ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিদ্যুৎ মন্ত্রী জানান, 2029 সালের মধ্যে নতুন 3টি ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করা হবে, আর সেসব আসবে যুক্তরাষ্ট্র থেকে। তৈরি হতে পারে মংলা, হিরন পয়েন্ট ও পায়রাতে। তবে আপাতত সবাইকে ধৈর্য ধরতে হবে। উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া, আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আর কিছু ম্যানেজমেন্ট করা আর কি, যাতে কম লোডশেডিং হয়, যাতে আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনিই বলেন আমার হাতে আর কি থাকতে পারে। মন্ত্রী জানান, সরকার এসেই বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে কেনা হয়েছে 2টি রিগ। সোশ্যাল মিডিয়াতে তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে 4,38,00,000 টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। আমানতের এই অর্থের ঘাটতি ধরা পড়ে নিয়মিত হিসাব মেলানোর সময়। এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীর নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 10 আগস্ট শাখার জেনারেল ম্যানেজার অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করে মামলা দায়ের করেন। বলা হয়, ভল্টে টাকার বান্ডিলে বড় নোটের ভেতর ছোট নোট ঢুকিয়ে প্রকৃত অর্থের পরিমাণ
কম দেখানোর অভিযোগ রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, ঘাটতির অর্থ হাটহাজারীর উত্তর বরিশচর এলাকায় ইশরাত এগ্রো নামের একটি গরুর খামারে বিনিয়োগ করা হয়। তবে গ্রেফতারকৃত জাফরুল্লাহ তানভীরের পরিবারের দাবি, তিনি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী নন এবং তাকে পরিকল্পিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে। এ ঘটনায় 2টি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপের যোগাযোগ ও তথ্যের রেকর্ড সহ 64 জিবির একটি পেন ড্রাইভ জব্দ করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করছে কোতোয়ালি থানা পুলিশ। প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক থাকা, এমনই ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি বলেন, অভ্যন্তরীণ কাজের ফাঁকে ভারত সফরের সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। শামা ওবায়দ বলেন, ভারতের উচিত এ সুযোগের সদ্ব্যবহার করা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভারতের সাথে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুদেশের অনেক সমস্যার সমাধান হতে পারে। ভারত ছাড়াও জাপান বা অন্য কোনো দেশের সাথে সফরের সময় এখনও চূড়ান্ত হয়নি, যা অবশ্যই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে। এছাড়াও সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানির বিষয়ে শামা ওবায়দ জানান, দেশটিতে জনশক্তি রপ্তানি করতে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। রপ্তানি বৃদ্ধি করতেও কার্যকর আলোচনা হয়েছে। যে কোনো সময়ে যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। দেশের স্বার্থকে রক্ষা করে, দেশের স্বার্থকে সর্বাধিক প্রাধান্য দিয়ে সকল দেশের সাথে সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায় সেই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। জামিন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও ভোগান্তি কমাতে দেশের আরও 12 জেলায় চালু হলো ই-বেল বন্ড ব্যবস্থা। এর মধ্য দিয়ে 28 জেলায় বিস্তৃত হলো সরকার ডিজিটাল জামিন কার্যক্রম। সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি নতুন এই 12 জেলার কার্যক্রম উদ্বোধন করবেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইন মন্ত্রণালয় জানায়, প্রচলিত পদ্ধতিতে জামিন নামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত 12টি ম্যানুয়াল ধাপ পার হতে হতো। ই-বেল বন্ডের পুরো প্রক্রিয়া এখন মাত্র 2 ধাপে সম্পন্ন করা যাচ্ছে। ফলে জামিন প্রক্রিয়া হবে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত। পাশাপাশি বিচার প্রার্থী, আইনজীবী ও কারা কর্তৃপক্ষের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। মামলার জট কমাতে দ্রুত নিষ্পত্তির পাশাপাশি মিডিয়েশনও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে আইন মন্ত্রণালয়। ভালো নিষ্পত্তির হার অর্জনকারী জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কারের পরিকল্পনাও রয়েছে। আমরা ই-বেল বন্ডের পাশাপাশি মিডিয়েশন এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটারগুলো আছে সেদিকে লক্ষ্য রাখব বলে আমরা বিশ্বাস রাখি এবং আপনারা সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন। ঢাকা শহর একটি অতি প্রাচীন শহর, আর তাই এই ঐতিহ্যকে ধারণ করে উদযাপিত হতে যাচ্ছে হৃদয়ে থাকা 416 উৎসব। নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এই উৎসব সংক্রান্ত বিষয় তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ঐতিহ্যবাহী ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরতে নানা বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে পালিত হবে এবারের 416 বছরের উৎসব গর্ব ও দায়িত্ব প্রতিপাদ্যকে সামনে রেখে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আব্দুস সালাম বলেন, ঢাকার ঐতিহ্যকে পুনরায় জাগ্রত করার প্রত্যাশা নিয়েই এই আয়োজন। হৃদয় থেকে ঢাকাকে ভালোবেসেই এই শহরকে গড়ে তুলতে হবে। যখন মানুষ হৃদয়ে ঢাকাকে ধারণ করে বসবাস করবে, তখনই তারা এই শহরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। তাই যে অবস্থানেই থাকুক না কেন, প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব থেকে নিজের বাড়ি এবং আশেপাশের আঙ্গিনা ও রাস্তা পরিষ্কার রাখে, তবেই এই শহর বদলানো সম্ভব। এই ঢাকা শহর আজকে বায়ু দূষণের যে আজকে সারা পৃথিবীতে 1 থেকে 10-এর মধ্যে থাকে, সেটা আমাদের জন্য কোনোভাবেই গৌরবের বিষয় না। কিন্তু এটাকে আমরা কাটিয়ে উঠতে পারি যদি আমরা সবাই ঢাকাটাকে আপন ঢাকা মনে করি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।